নমস্কার বন্ধুরা, গত দুদিন থেকে আপনারা খুব দেখছেন যে কিভাবে ইসরায়েল কাতারের কাছে ক্ষমা চাইছে দোহায় বোম্বিং করার জন্য। আর কিভাবেই বা কাতার ইসরায়েলের এই ক্ষমা চাওয়াটাকে ফলাও করে ছড়িয়ে নিজের খোয়ানো সম্মান বাঁচানোর চেষ্টা করছে। আবার ডোনাল্ড ট্রাম্পের ছত্রছায়ায় একটি শান্তি প্রস্তাব আনা হয়েছে, যে প্রস্তাবকে সারা আরব বিশ্ব খুবই ভালো একটি প্রস্তাব হিসাবে ট্রাম্পের গুণগান করছে। বলতে পারেন চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, জাহাপনা তুসি গ্রেট হো। অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের প্রায় সমস্ত বড় নেতা ট্রাম্পের এই শান্তি প্রস্তাবের প্রশংসা করেছেন। মজার ব্যাপার হলো, ইসরায়েল বিরোধী শক্তিরা ট্রাম্পের এই শান্তি প্রস্তাবকে সোজাসুজি ইসরায়েলের হার হিসাবেই দেখছে এবং বহুদিন পর একটু শান্তি মতো ঘুমোচ্ছে। কেননা এই শান্তি চুক্তিতে উল্লেখ করা হয়েছে যে ইসরায়েল আর গাজাকে কবজা করতে পারবে না, আর যেটুকু করেছে তাও ছাড়া লাগবে। তো যারা ইসরায়েলের এই হার দেখে শান্তিমতো ঘুমোচ্ছেন এবং যারা কিছুটা আফসোস করছেন যে কেন ইসরায়েল শান্তি প্রস্তাব স্বীকার করে নিল, কাতারের কাছে ক্ষমা চাইল, তাদের সবাইকে একটি বিষয় পরিষ্কারভাবে বলে দিতে চাই যে হাতির খাওয়ার দাঁত আর দেখানোর দাঁত একদমই আলাদা হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব যে কিভাবে এই শান্তি চুক্তির মাধ্যমে ইসরায়েল এবং আমেরিকা পুরো আরব বিশ্বের দেশগুলোর নাকে ছেদ করে দড়ি পরিয়ে দিয়েছে, আর ওই দড়ির মাথা রয়েছে আমেরিকার হাতে। সাথে সাথে এই শান্তি প্রস্তাবের শর্ত অনুযায়ী হামাস, গাজাপট্টি এবং ইসরায়েলের ভবিষ্যৎ ঠিক কোন দিকে যেতে চলেছে। ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে, তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। আপনারা যারা ইসরায়েলকে সাপোর্ট করেন বা ঘৃণা করেন, যাই করেন না কেন, একটি বিষয়ে সবাই একমত যে মধ্যপ্রাচ্য ইস্যুতে আমেরিকা সবসময় ইসরায়েলকেই সাপোর্ট করে এবং ভবিষ্যতেও করবে। অন্যদিকে আরব বিশ্বে আমেরিকার যে প্রভাব, তাও টিকিয়ে রাখতে চায় আমেরিকা। গাজায় ইসরায়েলি হামলা এবং তাতে আমেরিকার সাপোর্ট, আরব দেশগুলোর মধ্যে চীনের ধীরে ধীরে প্রভাব বৃদ্ধি, এরকম বেশ কিছু কারণে আরবের দেশগুলোর মধ্যে আমেরিকার গ্রহণযোগ্যতাকে নিয়ে কিছুটা সংশয় তৈরি হওয়া শুরু হয়। এই সংশয় যেন কোনো সংকটে পরিণত না হয়ে যায়, তার কারণেই আমেরিকা একটি প্ল্যানিং নিয়ে কাজ শুরু করে। প্ল্যানিংটি খুবই সিম্পল। ঠিক যেরকম মায়েরা তাদের বাচ্চাদের ঘুমানোর জন্য জোরাজোরি করে কিন্তু বাচ্চা ঘুমোতে চায় না, তাই বাধ্য হয়ে ডাকাতের গল্প শোনায়, ভয় দেখায়, ফলে বাচ্চা ভয়ে চোখ বন্ধ করে মায়ের কোলের ভেতর কাচুমাচু হয়ে ঢুকে পড়ে এবং একসময় ঘুমিয়েও পড়ে। এখন ছোটবেলার চিরপরিচিত এই ঘটনার সাথে মধ্যপ্রাচ্যের ঘটনাক্রমের মিল খোঁজা যাক। এখানে বাচ্চারা হলো মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, আর এদের মা বলুন আর বাপ বলুন আর জাহাপনা বলুন, সে হলো আমেরিকা, আর ডাকাত বলুন আর বাঘ বলুন, সে হলো ইসরায়েল। এখন সবকটি মুসলিম দেশকে আলাদা আলাদাভাবে ভয় দেখিয়ে হ্যান্ডেল করার জন্য অনেক কাঠখড় পোড়ানো লাগতো আমেরিকাকে। তাই তো দরকার ছিল এমন একটি কাজ করার যাতে সমস্ত আরব দেশগুলি এক লাইনে এসে দাঁড়ায়। এই মুহূর্তে যে তিনটি শক্তিশালী মুসলিম দেশ রয়েছে, তাদের একজন অন্যজনকে সহ্য করতে পারে না। সৌদি, ইরান এবং তুর্কি, এরা এক দেশ অন্য দেশের নেতামি একদমই সহ্য করে না। এর প্রমাণ তো দেখেছেনই। ইসরায়েল ইরানের ওপর হামলা করেছে, কিন্তু সৌদি এবং তুর্কি দুই একবার বয়ানবাজি করেই রফাদফা করে দিয়েছে। কিন্তু কাতারের ব্যাপারটা একদমই আলাদা। কাতারের সাথে সৌদি, ইরান, তুর্কি সবারই ভালো সম্পর্ক রয়েছে। তাই তো আমেরিকা ইসরায়েলকে দিয়ে কাতারকে টার্গেট করায়। ওদিকে ইসরায়েল কাতারে হামলা করার আগেই মাঠ সাজানো শুরু করে। ইসরায়েল বলে দিয়েছিল যে তারা হামাস এবং হিজবুল্লাহ সন্ত্রাসীদের মারার জন্য যে কোনো দেশে হামলা করবে। অর্থাৎ প্রথমে সমস্ত মুসলিম দেশগুলোকে ভয় দিল, এরপর কাতারে হামলা চালিয়ে দিল। সেই কাতার যেখানে আমেরিকি সেন্টকমের সদর দপ্তর অবস্থিত, অর্থাৎ এই অফিস থেকেই আমেরিকা সম্পূর্ণ মিডল ইস্টকে কন্ট্রোল করে। কাতারের ওপর হামলা হওয়া দেখে সমস্ত আরব বিশ্ব কাতারের পাশে এসে দাঁড়ায়, কারণ এরা ভাবে যে আমেরিকার ক্লোজ পার্টনার হওয়ার পরেও যদি ইসরায়েল কাতারে হামলা চালাতে পারে, তাহলে আমাদের ওপর হামলা চালানো তো ডাল ভাত। আর এখানেই আমেরিকার প্ল্যানিংয়ের প্রথম ধাপ সম্পন্ন হয়, অর্থাৎ সবাইকে ভয় দেখিয়ে জড়সড় করে ফেলা। এখন ইসরায়েল রূপী বাঘের ভয় থেকে বাঁচার একটাই পথ থাকে এইসব ভীতু দেশগুলোর সামনে, তা হলো জাহাপনা আমেরিকা। কাতার সব মুসলিম দেশগুলোকে নিয়ে আমেরিকার কাছে যায়। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির মিটিংয়ের এই সময়টিতে ডোনাল্ড ট্রাম্প আরব দেশগুলোর সাথে মিটিংও করে এবং এদেরকে বলে, চিন্তা করার কোনো কারণ নেই, আমেরিকা সব কিছু ঠিক করে দিবে। এরপর ট্রাম্প নেতানিয়াহুকে দিয়ে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ায়। নেতানিয়াহু ক্ষমা চায় এবং এও বলেন এরকমটি আর কখনোই হবে না, যাতে কাতার সহ সমস্ত আরব বিশ্ব ইসরায়েলের ক্ষমা চাওয়া দেখে অবাকও হয় এবং খুশিও হয়ে যায়। আর খুশির চোটে এক সুরে ট্রাম্পকে সবাই বলা শুরু করে, জাহাপনা তুসি গ্রেট হো, আপকে লিয়ে তো জান কুরবান হে। আর এটাই তো প্ল্যান ছিল ট্রাম্প ও নেতানিয়াহুর।
ট্রাম্প আগেই নেতানিয়াহুকে বলে রাখে যে এইভাবে কাতারকে হিট করে ভয় দেখিয়ে আরব বিশ্বকে এক করা লাগবে। এরপর এরা আমার শরণাপন্ন হলে আমার কথায় তুমি ক্ষমা চাইবে, তাহলে এরা আমাকে আবারও জীবন রক্ষাকর্তা হিসাবে মানবে এবং বিনিময়ে আমি এদের সামনে গাজাকে হাতিয়ে নেওয়ার প্ল্যান রাখবো। আর যেহেতু আমি এদেরকে তোমার হাত থেকে বাঁচাবো, তাই বাধ্য হয়ে এরা আমার কথা মেনে নেবে, আর তোমার যা দরকার তা তুমি পেয়ে যাবে। অর্থাৎ কৃত্রিম সংকট তৈরি করে সবাইকে বাঁচানো এবং আবারও সবার মাথার উপর চড়ে বসা। আর এবার ঠিক সেটাই ঘটল। ট্রাম্প গাজায় শান্তি স্থাপিত করার জন্য একটি প্রস্তাব দিয়েছেন, যা নেতানিয়াহু মেনে নিয়েছেন এবং এও বলেছেন যে যদি হামাস এই প্রস্তাব না মানে তাহলে আমার যা খুশি তাই করব। তখন কিন্তু আপনি কিছু বলতে পারবেন না। অর্থাৎ দুনিয়ার সামনে নেতানিয়াহু ট্রাম্পের শর্ত মেনেও নিল, আবার আরব দেশকে শাসিয়েও দিল যে এর বাইরে কিছু হলে খবর আছে। আর আরব দেশগুলো মুখে একরাশ হাসি নিয়ে এই শর্ত মেনে নিয়েছে। এখন প্রশ্ন হলো, এই শর্তগুলি কি কি? এতে কার লাভ কার ক্ষতি? তো কিছু গতানুগতিক শর্ত হলো, দ্রুত যুদ্ধ শেষ করা লাগবে, ইসরায়েল গাজা থেকে নিজের সেনা সরিয়ে নিবে, হামাস আটককৃত ইসরায়েলিদের ছেড়ে দিবে, ইসরায়েল জেলে ঢুকানো গাজার লোকেদের ছেড়ে দিবে। এবার এক একটি শর্ত একটু খেয়াল করে শুনুন। গাজা থেকে হামাসের সমস্ত আড্ডা এবং অস্ত্র সরিয়ে ফেলা এবং ধ্বংস করা হবে। অর্থাৎ ইসরায়েল যা চাইতো ঠিক তাই। হামাস গাজার প্রশাসনিক পদে বসতে পারবে না, অর্থাৎ গাজা থেকে হামাসকে একেবারে অল আউট করে দেওয়া হচ্ছে। গাজাকে চালানোর জন্য একটি অস্থায়ী বোর্ড বানানো হবে, যার অধ্যক্ষ হবে ডোনাল্ড ট্রাম্প, আর সাথে থাকবে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ঠিক যেরকম তরকারিতে আলু দেওয়া হয় যাতে একটু আলাদা ভাব হয়, ঠিক সেইভাবেই তরকারি হবে ট্রাম্পের, শুধু ভাব বাড়ানোর জন্য আলু হিসাবে টনি ব্লেয়ারকে ছুলে রাখা হচ্ছে। তার মানে কোনো ক্ষমতাই নেই, যা করবে ট্রাম্পই করবে। আর ট্রাম্প গাজায় ঠিক কী করতে চেয়েছিল তা আপনাদের মনে আছে তো? ট্রাম্প ক্ষমতায় আসার পরেই বলেছিলেন যে গাজায় তিনি ট্রাম্প টাওয়ার, হোটেল, রিসোর্ট ইত্যাদি বানাবেন। গাজার সমুদ্র সৈকত ট্রাম্পের বিজনেস বাড়ানোর জন্য খুবই উপযুক্ত জায়গা। আর এই অস্থায়ী বোর্ড গাজার উন্নয়ন এবং পরিবর্তনের জন্য ফান্ডিংও করবে। এখন ট্রাম্পের মতো একজন বিজনেসম্যান যখন কোথাও ফান্ডিং করবে, তখন কার লাভের জন্য তা করা হবে তা মনে হয় আপনারা বুঝতেই পারছেন। এখন প্রশ্ন হলো, গাজার ঘনবসতিপূর্ণ এরিয়ায় কিভাবে উন্নয়ন প্রকল্প চালানো হবে, আর গাজার জনগণই বা কোথায় যাবে? তো এর জন্য ট্রাম্প অনেকটাই উদারনীতি নিয়েছেন। তার মতে যারা গাজা থেকে অন্য কোথাও চলে গেছে তারা চাইলেই গাজায় আসতে পারে, আবার নাও আসতে পারে। আর বর্তমানে যারা গাজায় রয়েছে তারাও চাইলে গাজায় থাকতেও পারে, আবার নাও পারে। এই সিদ্ধান্ত নিতে গাজাবাসী স্বাধীন। যদি না থাকতে চায় তাহলে পাশের মুসলিম দেশগুলোতে তাদেরকে পাঠানো হবে। অর্থাৎ গাজার অবস্থা এমন করো যাতে সবাই গাজা ছেড়ে ভেগে যায়। গাজায় একটি স্পেশাল ফোর্স পাঠানো হবে, যারা হামাসকে তাড়িয়ে তাদের আড্ডা ধ্বংস করে গাজায় শান্তি ফিরিয়ে আনবে। আর এই ফোর্সে যে আমেরিকি সৈনিক থাকবে তা কি বলে বোঝানোর কোনো দরকার আছে? আর যদি ধরেও নিই যে আমেরিকি সৈনিক গাজায় ঢোকার পর আরব দেশগুলোর টনক নড়ল, তো আপনাদের কি মনে হয় যে আমেরিকার সামনে এইসব আরব দেশ মুখ থেকে আওয়াজ বের করার সামর্থ্য রাখে? একদমই নয়। সব মিলিয়ে এটাই বলা হচ্ছে যে গাজা থেকে হামাসকে সরিয়ে ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোর্স এখানে আসবে। তারা হামাসের আন্ডারগ্রাউন্ড বাংকার, অস্ত্র গোদাম সব ধ্বংস করবে। এখানে আইএসএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোর্স ইসরায়েলি ডিফেন্স ফোর্সের সাথে তাল মিলিয়ে কাজ করবে। আর যখন প্যালেস্টাইন প্রশাসন তাদের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন আনবে, তখন তাদের হাতে গাজাকে তুলে দেওয়া হবে। তবে কি কি পরিবর্তন করলে গাজাকে প্যালেস্টাইনের হাতে তুলে দেওয়া হবে, আর ঠিক সেটি কবে করা হবে, তা সব জাহাপনা ট্রাম্প ছাড়া আর কেউ জানে না। তো নেতানিয়াহুর সরি শোনার জন্য সমস্ত মুসলিম দেশগুলো গাজাকে এক প্রকার বেচেই দিল ট্রাম্পের হাতে। আর ইসরায়েলের টার্গেট যে গ্রেটার ইসরায়েল বানানো, তা নেতানিয়াহু বহুবার মিডিয়ার সামনে স্বীকারও করেছেন। এখন আপনারাই বলুন, আপনাদের কি মনে হয় আরব বিশ্ব কি সত্যি ইসরায়েলের বিপক্ষে জিতে গেল, নাকি নিজেদের ফুরিয়ে যাওয়া মানসম্মান বাঁচাতে গাজাকে ব্যবহার করে নিল? কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।